This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা বিশ্ববিদ্যালয় এত বড় বেহায়া আমি জীবনে দেখিনি। কই গন্ডায় 28 আগস্টের পরে জবাব দেব, ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। বেহায়া কাকে বলছেন? যিনি 2 বছর হেড অফ দ্য ডিপার্টমেন্ট, 3 বারের ডিন, 20 বছর ইউজি বোর্ডের চেয়ারম্যান এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। কেন বলা হচ্ছে তাকে? কারণ তিনি একটি পরীক্ষার দিন বদলাবেন না বলেছেন। সেই পরীক্ষা তো হলো। 30,000 ছাত্রছাত্রীর মধ্যে 96% বসলেন সেই পরীক্ষায়। রাস্তায় তাদের তেমন কোনো অসুবিধা হলো এমনটাও নয়। তবে প্রশ্ন রয়ে গেল, একটা রাজনৈতিক দল যারা রাজ্যের শাসন ক্ষমতায় আছে তারা কি এভাবে রাজ্যের ঐতিহ্যবাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে হুঁশিয়ারি দিতে পারে? সেই বিতর্ক নিয়ে আজ কথা হবে দ্য ব্রিফিং রুমে। আমি আছি তন্নিষ্ঠা। কথা হচ্ছে কলকাতা বিশ্ববিদ্যালয় নিয়ে। একটা সময় রাজ্যের সিংহভাগ ছাত্রছাত্রী কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীন কোনো না কোনো কলেজে পড়াশোনা করতেন। বর্তমানে অবশ্য বেসরকারি কলেজের রমরমা বেড়েছে। তবে 168 বছরের পুরনো এই কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য কিন্তু এতটুকু কমেনি। রাজ্যের একাধিক জেলায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওই বিশ্ববিদ্যালয়ের অধীন একাধিক কলেজ। সেখানে বিভিন্ন বিষয়ে পড়াশোনা করেন হাজার হাজার ছাত্রছাত্রী। প্রথমে সেই বিশ্ববিদ্যালয়ে ঢুকে চলল তৃণমূল ছাত্র পরিষদের শাসানি, তারপর ঘেরাও। বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে অবশ্য এ ছবি নতুন নয়। তাই বলে উপাচার্যকে বেহায়া বা রাক্ষসী বলা কি অভিপ্রেত? কে বলছেন এসব কথা? একজন ছাত্র নেতা। না, শুধু এটুকু বললে অবশ্য তার গুরুত্বটা ঠিক বোঝানো যাবে না। তিনি তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। মঞ্চে দাঁড়িয়ে রাগের মাথায় এসব কথা বলে ফেললেন? না, ভেবে চিন্তেই বলেছেন। এবং তিনি যে বলে কোনো ভুল করেননি সেটাও বুঝিয়ে দিয়েছেন। তিনি বারবার বলেছেন যে এটা বলাটাই নাকি স্বাভাবিক, কারণ উপাচার্য যে কাজ করেছে তারপর নাকি এটাই যুক্তিসঙ্গত। রাক্ষসীর ভূমিকা যদি কেউ পালন করে তাকে তো রাক্ষসী বলতে হবে। রাক্ষসীকে আপনি কি বলবেন? ঈশ্বর তো বলবেন না, রাক্ষসীকে রাক্ষসীই বলতে হয়। ওনার বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়া উচিত। ক্যালকাটা ইউনিভার্সিটির মতন ইউনিভার্সিটিকে পরিচালনা করার মতন যোগ্যতা শান্তা দেবীর আছে কিনা সেটা একটা বড় প্রশ্ন। তার কারণ যে কটা জার্নাল তার নামে আছে একটাতেও তিনি, আমি দাবি করছি তিনি প্রমাণ করুক, একটাতেও ফার্স্ট অর্ডার তিনি নন। 28 আগস্ট হলো টিএমসিপির প্রতিষ্ঠা দিবস, আর সেদিনই পরীক্ষার দিন ধার্য করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, আর সেটা ঘিরেই আপত্তি। প্রথমে এই বিষয়ে আপত্তি জানিয়েছিলেন টিএমসিপির রাজ্য সভাপতি শ্রীরাঙ্কুর। আমরা আমাদের কাছে যখন আবেদন করেছিলাম, অনেক ছাত্রছাত্রীরা আমাদের কাছে আবেদন করেছিল, তাদের চিঠি আমাদের কাছে আছে, তার পরিপ্রেক্ষিতে আবেদন করেছিলাম। কি মানবেন কি মানবেন না সেটা তো তাদের ইস্যু। তবে আমার মনে হয় একটা ইউনিভার্সিটি এমন একটা ইনস্টিটিউশন যার সবার আগে মানবিক হওয়া উচিত। কোনো ছাত্রছাত্রী যাতে রাস্তায় কোনো রকম টেনশনে থাকে। তারপর থেকে প্রায় মাসখানেকের চাপানুতর চলেছে। তারপর শেষমেশ পরীক্ষা সম্পন্ন হলো বৃহস্পতিবার ওই 28 আগস্টেই। রাজনৈতিক দলের সভাও হলো একদিকে, আবার পরীক্ষাও হলো। একটি নয়, একাধিক বিষয়ের পরীক্ষা ছিল এই দিন, যেখানে প্রায় 30,000 ছাত্রছাত্রীর পরীক্ষা দেওয়ার কথা ছিল। তাই শান্তা দত্তের যুক্তি ছিল, এতজন পড়ুয়ার প্রস্তুতির ব্যাপার শুধু পাঠ্য বইয়ের প্রস্তুতি নয়, মানসিক প্রস্তুতির ব্যাপার। এভাবে পরীক্ষা পিছনো যাবে না। ছাত্র নেতাদের মধ্যে যদি এই বিষয়টা সীমাবদ্ধ থাকতো তাহলে হয়তো এতটা সমালোচনা হতো না। জট বাড়ল যখন যোগাযোগ করা হলো উচ্চ শিক্ষা দফতরের তরফ থেকে। উচ্চ শিক্ষা দফতর থেকে ফোন এলো শান্তা দত্তের কাছে। কোনো এক অফিসার নাকি আর্জি জানিয়ে বলছেন পরীক্ষাটা পিছিয়ে দিন। আবার রিকোয়েস্ট, সিমিলার রিকোয়েস্ট আধ ঘন্টার ভেতরে আবার ফের, যে সিএম বারবার রিকোয়েস্ট করছেন আপনি চেষ্টা করুন। আমি বুঝতে পারলাম যে অফিসার খুব বিপদে পড়েছেন। আমি তখন ওনাকে বললাম যে দেখুন, আপনাকে তো বুঝতে পারছি আপনি খুব চাপে আছেন, তা আপনি যদি মনে করেন একটা চিঠি দিন, চিঠি দিলে আমরা একটা স্পেশাল আলোচনায় বসি। তাহলে আমি ভেবেছিলাম যে এই চিঠিটা হয়তো কখনোই মানে কোনো মুখ্যমন্ত্রী হয়তো দেবেন না, এটা দেওয়ার কথা নয় আর কি, কিন্তু দেখলাম যে চিঠি দিয়ে ফেললেন। শুধু উচ্চশিক্ষা দফতর নয়,
এরপর জড়িয়ে গেল খোদ মুখ্যমন্ত্রীর নাম। হায়ার এডুকেশন থেকে রিকোয়েস্ট আসতে থাকে। আজকে এখানে সিন্ডিকেটে এসেছিলেন স্পেশাল সেক্রেটারি, তিনি এটা বলেনও যে সিএম রিকোয়েস্ট করেছিলেন, এটা উচ্চারণও করেন, এবং সিএমের রিকোয়েস্টকে মানা উচিত এ কথাও তারা বলেন। সেখানেই শেষ নয়, খোদ শিক্ষামন্ত্রীর গলায় কার্যত হুঁশিয়ারির সুর। মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন। রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, সরাননি, সুপ্রিম কোর্টে হেরে গেছেন। ভিসি কিন্তু প্রথম থেকেই বলে আসছিলেন যে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় বিশেষ বোর্ড, এই সিদ্ধান্ত একা ভিসি নেয় না। কিন্তু পরিস্থিতি যেদিকে মোড় নিল, তারপর সিন্ডিকেট ডাকতে হলো শান্তা দত্তকে। গত 4 আগস্ট সাংবাদিক বৈঠক করে শান্তা দত্ত জানিয়ে দিলেন হাউস সর্বসম্মতিক্রমে পরীক্ষার দিন পরিবর্তন না করার কথা জানিয়েছে। অর্থাৎ 28 আগস্ট তারিখের পরীক্ষার সিদ্ধান্তেই অনড় রইল কলকাতা বিশ্ববিদ্যালয়। উপাচার্যের বক্তব্য ছিল 30,000 ছাত্রছাত্রীর পরীক্ষা, মাত্র কিছু ছাত্রের জন্য এভাবে সিদ্ধান্ত বদল করা যায় না। এবং তিনি এও বারবার বলেছেন যে তার কাছে যে আবেদনগুলো এসেছে, যে ছাত্র পরিষদ, তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে যে আবেদন এসেছে, সেটা গুটি কয়েক মাত্র ছাত্রছাত্রীর ব্যাপার। সেখানে কিন্তু 30,000 ছাত্রছাত্রী পরীক্ষায় আপত্তি জানায়নি। তারপরও চাপ বাড়তে থাকে, কিন্তু শান্তা দত্ত তাঁর যুক্তিতে অনড়। তার বক্তব্য একটাই, 168 বছরের ইউনিভার্সিটির অটোনমি পাতায় থেকে যাবে, তা হতে পারে কখনো? এটা চিন্তা, এই ভাবনাটা কিন্তু আমাকে অনেক ছোটবেলা থেকে ভাবিয়েছে। যখন আমার বয়স অনেক কম, আমি সিন্ডিকেটের একজন মেম্বার ছিলাম, আমি প্রতিনিয়ত, যদি তখনকার ভাইস চ্যান্সেলরদের জিজ্ঞেস করা যায়, দেখা যাবে যে আমাকে রেবেলিয়ানই বলে দিত সবাই, কারণ আমি সবসময় এই নিয়ে প্রতিবাদ। শান্তা দত্ত জানিয়েছেন রাজ্যপাল তাকে নিয়োগ করার সময় জানিয়েছিলেন বা বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের লিগাসিটা যেন টেনে নিয়ে যেতে পারেন তিনি, আর সেটাই ধরে রাখার চেষ্টা করেছেন বলে দাবি করেছেন শান্তা দত্ত। কিন্তু এসবের পর যখন শান্তা জানিয়ে দিলেন যে পরীক্ষা হবে, তারপর শুরু হলো ব্যক্তি আক্রমণ। উপাচার্যের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করলেন ছাত্র নেতারা। শান্তা অবশ্য বলছেন ব্রেন ফেল হয়েছে ওদের। মানে রাস্তার বস্তির ছেলেরা বলে কিনা সন্দেহ, এই ভাষায় এরা আক্রমণ করতে লাগবে। একেবারে ব্রেন ফেল করে গেলে বা জানি যে যা খুশি করতে পারি, আমাদের কোনো সাজা হবে না, এরকম একটা ধারণা থেকে জাতীয় জিনিসগুলো করতে পারে। রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপাল সংঘাত দীর্ঘদিনের, জল গড়ায় সুপ্রিম কোর্ট পর্যন্ত। পরে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাক্তন প্রধান বিচারপতি উমেশ ললিতের নেতৃত্বে সার্চ কাম সিলেকশন কমিটি গঠন করা হয়। সেই নিয়োগের প্রক্রিয়া এখনো চলছে। তবে সেই সিলেকশনে কিন্তু ডাক পাননি শান্তা দত্ত। তাঁর দাবি, প্রতিবাদ করতে গিয়ে রোষের মুখে পড়াতেই তাঁকে এভাবে বাদ দেওয়া হয়েছে। তৃণমূল বারবার শান্তা দত্তের গায়ে জুড়ে দিতে চাইছে রাজনৈতিক তকমা। ওনার পলিটিক্যাল যারা বস বর্তমানে, তাদেরকে স্যাটিসফাই করতে হবে। কেন স্যাটিসফাই করতে হবে? কারণ পলিটিক্যাল এজেন্ডাকে সার্ভ করতে হবে। তবে তিনি কিন্তু সাফ জানাচ্ছেন রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সংযোগ নেই। এটা তো পাগলের কথা ছাড়া কিছু নয়। কারণ এখানে যারা সিপিএম এর লোকজন আছেন, তারা খুব ভালো করেই জানেন যে আমি তাদের দলের লোক নই। আবার যারা তৃণমূলে আছেন, তারাও জানেন আমি তাদের দলের লোক নই। আবার যারা বিজেপিতে আছেন, তারাও জানেন আমি তাদের দলের লোক নই। তবে এই পুরো বিতর্কে বিরোধীরা কিন্তু মনে করছেন যে আদতে বাংলার শিরদাঁড়া শক্ত হলো এই ঘটনায়। রাজ্য সরকার কখনো কাউন্ট করে? একটা প্রতিহিংসা পরায়ণ। কেন উনি বিশেষ করে অন্যান্য কিছুর সঙ্গে সঙ্গে তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের জন্য পরীক্ষা ছুটি দেননি? অতএব তাকে সরিয়ে দাও, পারলে অন্য উপাচার্য নিয়ে এসে 28 তারিখের আগে ছুটি করে দিতে পারো কিনা তার চেষ্টা করো। এই রকম প্রচেষ্টায় রাজ্যের সরকার আছে। ওটা ঘোরতরভাবে সবাই বুঝে গেল চূড়ান্ত শিক্ষা বিরোধী, শিক্ষা প্রতিষ্ঠানকে রক্ষা বিরোধী একটা মনোভাব। মুখ্যমন্ত্রী সেই মনোভাবে চলছেন। পশ্চিমবঙ্গের এরকম অনেক মানুষ আছেন যারা এই সরকারের বিরুদ্ধে শক্ত শিরদাঁড়া নিয়ে প্রতিবাদ জানাচ্ছেন, আর তার পাশে ওই শিরদাঁড়ার পরিবর্তে যারা কেচোর শিরদাঁড়া লাগিয়ে ঘুরছেন, তাদের আতঙ্ক বাড়ছে। কারণ শিরদাঁড়াযুক্ত মানুষরাই এই রাজ্যের সরকার তথা তৃণমূল কংগ্রেসের নেত্রীকে নবান্নের 14 তলা থেকে টেনে নামানোর জন্য প্রস্তুত হচ্ছে।
তবে বৃহস্পতিবার যেভাবে পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হলো তাতে কিন্তু কিছুটা ক্রেডিট নিচ্ছে তৃণমূল ছাত্র পরিষদও। তাদের বক্তব্য, তারা কিন্তু রাস্তাঘাট বা যান নিয়ন্ত্রণ সেভাবেই করেছে এবং ছাত্রছাত্রীদের যাতে পরীক্ষার হলে পৌঁছতে কোনো অসুবিধা না হয় সেই ব্যবস্থা তারাও করেছে। তৃণমূল ছাত্র পরিষদ নিজেরা গিয়ে রাস্তা খালি করেছে যাতে কোনো ছাত্রছাত্রীর সমস্যা নয় সেই বিষয়ে লক্ষ্যদান করেছেন। তৃণমূল ছাত্র পরিষদ হেল্পলাইন নম্বর করেছেন এবং তৃণমূল ছাত্র পরিষদ কিন্তু প্রায় প্রত্যেকটা কলেজের মধ্যে জমায়েত না করে বাইরে জমায়েত করেছে যাতে ছাত্রছাত্রীর সমস্যা নয়। আজকে এই জিতটা অন্য কারণ নয়, এই জিতটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে তাদের ছাত্র সংগঠন এরকম ডিসিপ্লিন। দেখুন, বিতর্ক তো থাকবেই, সমালোচনাও হবে। প্রত্যেকে কি রাজনৈতিকভাবে আদৌ কি কেউ নিরপেক্ষ, নাকি রাজনৈতিক দলের প্রশ্রয়ে বা সমর্থনে কিছু কাজ করা হচ্ছে, এই বিষয় নিয়ে কিন্তু আলোচনা সমালোচনা হবেই। তবে বাংলার শিক্ষাঙ্গনে গত 1 মাস ধরে এই পরীক্ষা নিয়ে যে বিতর্ক চলল সেটা কিন্তু এক নজির হয়ে থাকবে। এই সংক্রান্ত সব খবরের আপডেট রাখতে চোখ রাখুন TV9 বাংলা ডিজিটালে।